সিপি গ্রুপ অফ ব্যাংকক। মে আই কামিং স্যার? ইয়েস। হাঁটু পর্যন্ত একটা টপ পরা, দেখতে বেশ সুন্দর, মডার্ন স্টাইলিস্ট হচ্ছে। গাঢ় লিপস্টিক, ঘাড় পর্যন্ত সোনালি চুল। মেয়েটি কোমর দুলিয়ে রেদওয়ানের কাছে যেতে থাকে। স্যার, এই ফাইলটিতে আপনার একটা স্বাক্ষর লাগবে। তখন রেদওয়ান মেয়েটির দিকে থাকে, মুচকি হেসে বলে। শুধু কি স্বাক্ষর নাকি আরো অন্য কিছু লাগবে মিস? তখন মেয়েটিও মুচকি হেসে রেদওয়ানের ঠিক পাশেই দাঁড়ায় এবং তার কোলে বসে পড়ে। হ্যাঁ, লাগবে তো। তা কি আপনি দিতে পারবেন? কেন নয়, কি চাই বলো? চাই তো অনেক কিছুই, কিন্তু এখন না। রেদওয়ানের সঙ্গে সঙ্গে উত্তর। রেদওয়ান মেয়েটির সাথে ফ্ল্যাট করতে থাকে। মেয়েটি সারা শরীরে হাত বুলাতে থাকে। ইউ আর সো হট বেবি, আই ক্যান্ট কন্ট্রোল মাই সেলফ। মেয়েটি তখন রেদওয়ানের সাথে রেসপন্স করতে থাকে। তখন হঠাৎই রেদওয়ান মেয়েটিকে দূরে ঠেলে দিয়ে বলে। ওকে, ফাইল দাও, সাইন করে দিই। মেয়েটি কিছুটা রেগে বলতে থাকে। সমস্যা কি? মুড নিয়ে এসে এইভাবে ঠেলে দেওয়ার মানে কি? রেদওয়ান ডেস্ক থেকে একটি কলম নিয়ে কলমটি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাসতে হাসতে মেয়েটির চুলের মুঠি ধরে বলে। তৃপ্তি মিটে গেছে তাই ছুঁড়ে ফেলেছি। তোদের সাথে একটু কি ফ্ল্যাট করেছি অমনি মাথায় চড়ে বসলি? তোরা মেয়ে মানুষই এমন, ছ্যাঃ। সিঁড়ি বেয়ে একটা পার্পল রঙের চেক শার্ট আর ট্রাউজার পরিহিত আদিত্য সিগারেটের ধোঁয়া উড়িয়ে নিচে নামতে থাকে। তখনই স্নেহা জিজ্ঞেস করে। ভাইয়া, কোথায় যাচ্ছ এই বিকালবেলায়? আদিত্য বোনের মাথায় একটা ঘাটটা মেরে বলে। শপিং মলে যাব। স্নেহা চোখে মুখে খুশির ঝলক দেখা যায়। আদিত্যর একটা হাত আঁকড়ে ধরে বলতে থাকে। ভাইয়া, আমিও যাব প্লিজ, আমার অনেক কিছু কেনার বাকি আছে। সর বেরি সামনে থেকে, আমি পারবো না তোর মতো আপদকে নিয়ে শপিং করতে। সর। স্নেহা আহ্লাদি সুরে বলতে থাকে। ভাইয়া রে, এমন করো কেন? নিয়ে চলো না প্লিজ প্লিজ প্লিজ। তিথিরও কিছু কেনাকাটা বাকি ছিল, আর আমাদের আব্বু একা একা বের হতে দেয় না। আমার লক্ষ্মী ভাই, সোনা ভাই, চলো না আমাদের নিয়ে। তখনই পেছন থেকে মুগ্ধ বলে ওঠে। চল স্নেহা, আমি নিয়ে যাই তোদের। আদিত্য এসব পছন্দ করে না, ওকে এসব বিষয়ে জোর করিস না। ফারু, ফারু। তিথি তখন লাফাতে লাফাতে এসে একটা হাসি দিয়ে বলে। হ্যাঁ ভাইয়া বলো। মুগ্ধ কিছুটা স্নিগ্ধ হাসি দিয়ে বলল। চল তোদের শপিং মলে নিয়ে যাই, আমার আজ নাইট শিফট আছে, এখন কাজের কোনো চিন্তা নেই। সত্যি ভাইয়া নিয়ে যাবে? ইয়াহু! বলে চিৎকার করে উঠল। আদিত্য শূন্য দৃষ্টিতে তিথির দিকে তাকিয়ে থাকে। তখনই স্নেহা বলে উঠছে। হুম, কিন্তু আদিত্য ভাইয়া, তুমিও চলো না আমাদের সাথে প্লিজ। কখনো তোমার সাথে ঘোরা হয় না, আমাদের তোমার সাথে নিয়ে চলো না। তিথি এবার আদিত্যর দিকে তাকিয়ে থাকে, কিন্তু হঠাৎ করে যেন তার কিছু একটা হতেই লাগলো। ওই চোখের মণিতে সে যত বাড়ি তাকায় তত বাড়ি জলস্রোত ভেসে ওঠে, তত বাড়ি হারিয়ে যায় অন্য কোনো জগতে। ঠিক আছে, চল। এইটুকু বলেই সে বাড়ির বাইরে বেরিয়ে যায়। ফারু, যা রেডি হয়ে নে, অপেক্ষা করছি আমরা। অনেকক্ষণ সময় হয়ে যাবার পরও তিথি আর কোনো স্নেহার দেখাই মিলল না। আদিত্য বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে, বিড়বিড় করতে থাকে। শপিং করতে যাচ্ছে নাকি এরা পুরো শপিং মলটি পুরো তুলে নিয়ে আসতে যাচ্ছে? আজ এরা পাবলিক এরা ধ্যাত। ঠিক তার কিছু মিনিট পর তিথি আর স্নেহার দেখা মিলল। ওদের দেখার সাথে সাথে আদিত্য খ্যাপা ষাঁড়ের মতন তাদের উপর চিল্লাচিল্লি করে নিজের গাড়ি নিয়ে আগে আগে চলে যেতে থাকে। কিন্তু এদিকে মুগ্ধ চেহারার কোনো রাগ বিরক্তির ছাপ পড়েনি। সে হেসে হেসে ওদের সামনে দাঁড়িয়ে বলতে থাকে। চল তাড়াতাড়ি, ফিরতে হবে তো। আধা ঘন্টা পর তারা চট্টগ্রামের বিখ্যাত একটা শপিং মলের সামনে গাড়ি পার্কিং এরিয়ায় গাড়ি পার্ক করে দাঁড়ায়। তখন আদিত্য তাদের সাথে গাড়ি থেকে নামে, কিন্তু বিপত্তি বাধে তিথিকে নিয়ে। মেয়েটা চঞ্চল প্রকৃতির হলেও প্রচুর চঞ্চল প্রকৃতির হলেও সে একটু ভীতু টাইপের। শপিং মলটা যাওয়ার পথে বড় বড় রোড ক্রস করতে হয়। তিথি বরাবরই ভীতু এইসব ব্যাপারে। সে রাস্তা পার হতে পারে না একা একা। তারা সবাই যখন রাস্তা পার হওয়ার জন্য সামনে এগোয়, তিথির হাত পা কাঁপতে থাকে। এত বড় বড় গাড়িগুলোর ভিড়ে সে কেমনি রাস্তা পার হবে, লজ্জা কাউকে বলতেও পারছে না। তখনই সামনে থেকে স্নেহা মুগ্ধর হাতটা ধরে। তারা রাস্তা পার হয়ে চলে যায়। তাদের পিছু পিছু যখন আদিত্য পকেটে হাত গুজে রাস্তা পার হওয়ার জন্য সামনে এগোয়, হঠাৎই তার পা থেমে যায়। কিছু একটা ভেবে সে পেছনে ফিরে দেখে তিথি ভয়ে হাত পা কাঁপছে। আদিত্য বিরক্ত লাগে।
হেমে এত বড় হয়েছে এখনো রাস্তা পার হতে পারে না, অসহ্য। আদিত্য তিথি সামনে এসে তার একটা হাত আঁকড়ে ধরে সামনে এগোতে থাকে। তিথি অপলক তার বখাটে আদিত্য ভাইয়ের দিকে তাকিয়ে থাকে। যখন রাস্তার মধ্যে চলে আসে তখনই ভয়ে আদিত্যর শার্ট দুমড়ে মুচড়ে আঁকড়ে ধরে। তিথির এক হাত আঁকড়ে ধরে সামনে রাস্তা পার হতেই থাকে। তখনই হঠাৎ একটা রিক্সা তিথির সাথে ধাক্কায় লেগেই যেত, কিন্তু তার আগে আদিত্য তিথিকে আগলে নেয়, নিয়ে সেই লোকটির দিকে চোখ রাঙিয়ে দেয়। বেচারা ও রিক্সা চালক আদিত্য ওই ভয়ঙ্কর চোখ রাঙানিতে চুপসে যায় এবং তিথির উদ্দেশ্যেই বলে, মা, আমি দেখতে পাইনি, আমাকে মাফ করে দাও। তিথি কিছু না বলে শুধু মাথা নাড়ি হ্যাঁ বোঝায়। তারা দুজনেই রাস্তাটা পার হয়ে যায়। ওপারে মুগ্ধ আর স্নেহা দাঁড়িয়ে থাকে। তাদের সামনে এসে আদিত্য তিথির হাত ছেড়ে দেয়। তারা সোজা লিফটে উঠে পড়ে, কিন্তু লিফটের মধ্যে প্রায় কয়েকজনই পুরুষের ভিড়। লিফটের ভেতর তিথির গায়ে বাকি পুরুষদের ছোঁয়া যাতে না লাগে তাই তিথির কাঁধে হাত দিয়ে আগলে নেয়। এদিকে স্নেহাকেও মুগ্ধ একপাশে আগলে নেয়। লিফট যথাস্থানে থেমে গেলে এক এক করে সবাই লিফট থেকে বেরিয়ে যায়। তারা চারজন প্রথমে একটা মেয়েদের স্টলে চলে যায়। স্নেহা ঘুরে ঘুরে অনেক কিছুই কিনে ফেলে, কিন্তু তিথি সে কিছুই চয়েস করতে পারছে না। অবশেষে কয়েকটি থ্রি পিস, টি শার্ট আর টপস নিয়ে নিল। আদিত্য এর ফাঁকে তার প্রয়োজনীয় কিছু জামা কাপড় কিনে নিয়ে এক কোণায় দাঁড়িয়ে আছে। ডানহিল ব্লু সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট মুখে পুরে নেয়। মুগ্ধ, স্নেহা আর তিথি সাথে তাদের ড্রেস সিলেক্ট করতে সাহায্য করে। তাদের তিনজনেরই শপিং শেষ। তিথি যখন বিল কাউন্টারে বিল দিতে যায় তখনই একজন এমপ্লয়ি এসে বলতে থাকে পেমেন্টস নাকি অলরেডি পেইড হয়ে গেছে। স্নেহা তখন জিজ্ঞেস করে কে টাকা পরিশোধ করেছে। তখনই ওই এমপ্লয়িটা কোনায় দাঁড়িয়ে থাকা সিগারেট খাওয়া আদিত্যর দিকে একটা আঙুল তাক করে তাকে দেখিয়ে দেয়। সবাই একটু অবাকই হয়, কেননা আদিত্যর কোনো রোজগার নেই, সবসময় তার আব্বুর থেকেই টাকা নেয়। সে এত টাকা পেল কোথা থেকে? সবাই আর কিছু না বলে সামনের দিকে হাঁটতে থাকে। স্নেহা, মুগ্ধ, আদিত্য হাঁটতে থাকে, কিন্তু হঠাৎ করে তিথি একটা বৃদ্ধ মহিলার সাথে ধাক্কা খেয়ে নিচেই পড়ে যায়। পাশাপাশি বৃদ্ধ মহিলাটিও পড়ে যায়। তিথি তৎক্ষণাৎ উঠে বৃদ্ধ মহিলাটিকে দাঁড়াতে সাহায্য করে। বৃদ্ধ মহিলাটি তিথির কাছে ক্ষমা চায়। উত্তরে তিথি বলতে থাকে, না না, ক্ষমা কেন চাচ্ছেন? ভুল তো আমারও আছে। আপনি কি বেশি ব্যথা পেয়েছেন? বৃদ্ধ মহিলাটি তিথির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে থাকে, আজকালকার যুগে তোমার মতো মেয়ে পাওয়া বড় ধায়। আমি তোমার ভবিষ্যৎ বলে দিলাম মা। তোমার জীবনে দেখো এমন কেউ আসবে যে তোমাকে নিজের জীবনের থেকেও ভালোবাসবে, তোমাকে আগলে রাখবে। দোয়া করি তোমাকে সুখী হও তুমি। আপনিও ভালো থাকবেন দিদা। বৃদ্ধ মহিলাটি চলে যায়। তার পথের দিকে যখনই তিথি সামনের দিকে এগোতে যাবে, মুগ্ধ, আদিত্য, স্নেহা কাউকে তার নজরে পড়ে না। সে এপাশ ওপাশ সব জায়গায় তাদের খুঁজতে থাকে। তিথি কখনো একা একা বাড়ির বাইরে বেরোয় না, কাউকে না কাউকে তার সাথে আসতে হয়। তাই এই জন্য এখনো ভয় পাচ্ছে কাউকে দেখতে না পেয়ে। তিথি সোজা মল থেকে চারিদিকে তাদের খুঁজতে থাকে। স্নেহা, আদিত্য, মুগ্ধ মলের বাইরে এসে পার্কিং এরিয়ায় চলে যায়। তখনই স্নেহা বলে ওঠে, কিরে তিথি, তুই একদম চুপচাপ কেন? ওই পাশ থেকে কোনো সারা শব্দ না পেয়ে স্নেহা পিছু ফিরে কাউকে দেখতে পায় না। স্নেহা তখন তিথি বলে ডাকতে থাকে, যার ফলে আদিত্য, মুগ্ধ পেছনে ফিরে তিথিকে দেখতে না পেয়ে মুগ্ধ উদ্গ্রীব হয়ে উঠছে। কিরে, তিথি কোথায়? আমি জানি না ভাইয়া, ও তো আমাদের সাথে আসছিল, কিন্তু হঠাৎ করে কোথাও উধাও হয়ে গেল। মুগ্ধ কিছুটা রেগেই বলতে থাকে, তোর সাথে আসছিল মানেটা কি? একসাথে নিয়ে আসবি না নাকি? মুগ্ধ চলে যায় তিথিকে শপিং মলে খুঁজতে। এদিকে আদিত্য কোনো ভাবান্তর নেই, সে নির্বিকার চিত্তে সে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। স্নেহা হাতের নখ খুঁড়তে খুঁড়তে রাস্তার এপাশ ওপাশ করতে থাকে। ধরনী তখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে। কিছুক্ষণ পর মুগ্ধ ফিরে এসে হাঁপাতে হাঁপাতে বলতে থাকে, তিথিকে কোথাও খুঁজে পাচ্ছি না রে। মেয়েটা কোথায় গেল বলতো? এইবার কিছুটা আলসে ভেঙে আদিত্য মুগ্ধের উদ্দেশ্যেই বলতে থাকে, তোরা গাড়িতে গিয়ে বস, আমি আরেকবার দেখে আসি ওকে। আদিত্য সামনে এগোতে এগোতে আরেকটি সিগারেটের প্যাকেট থেকে সিগারেট নিয়ে সামনে এগোতে থাকে। তিথি এক জায়গায় দাঁড়িয়ে আছে। সে পুরো শপিং মল চক্কর দিয়ে কাউকে কোথাও খুঁজে পেল না। ভয়ের কারণে রীতিমতো তার প্যানিক অ্যাটাক হয়ে গেছে। সে ভয় রীতিমতো কাঁপতে থাকে। তবুও হাল ছেড়ে না দিয়ে আবারও খোঁজ করা শুরু করে। এদিকে আদিত্য সব জায়গায় খোঁজা শেষ তবুও তিথিকে সে পেল না। রাগে তার মাথার রগগুলো টকবক করতে থাকে। এইদিকে
তিথির প্যানিক অ্যাটাক রীতিমতো ভয়ের কারণ বেড়ে চলেছে। সে হঠাৎ কাউকে দেখতে পায় পেছন থেকে। তিথি সেই ব্যক্তিটাকে চিনে ফেলে। আদিত্য দাঁড়িয়ে খোঁজাখুঁজি করছে চারিদিকে। তিথি আদিত্য ভাইয়া বলে জোরে চিৎকার দিয়ে দৌড়ে আসে তার কাছে। আদিত্য পেছনে ফিরে কিচ্ছু বুঝে ওঠার আগে তিথি হাউমাউ করে কেঁদে আদিত্যর বুকে ঝাঁপিয়ে পড়ে। ঠিক তখনই হঠাৎ করে সময় থমকে যায়। আদিত্যর হৃৎপিণ্ডটা চলাচল বন্ধই হয়ে যায়। তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তিথি যখন আদিত্যকে আরো জোরে জড়িয়ে ধরে, আদিত্য হৃৎপিণ্ড এইবার জোরে জোরে লাফাতেই থাকে, যেন এখনই বেরিয়ে আসবে। তার একটা হাত তিথির পিছে আর একটা হাত বুকের পা পাশেই চলে যায় এবং সেখানে চেপে ধরে। তিথি ফুপিয়ে কেঁদে উঠছে, বলে, আমাকে ফেলে কোথায় চলে গিয়েছিলেন আপনি? জানেন আমার না খুব ভয় করছিল, মনে হয়েছিল আমি আর ফিরতেই পারবো না, কোথাও হারিয়ে যাব হয়তো। তিথি এবার আদিত্যর বুক থেকে মাথা তুলে তার দিকে তাকিয়ে বলতে থাকে। দেখুন আমার হাত পা কিভাবে কাঁপছে। আদিত্য মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে আছে এই ভীতু মেয়েটির দিকে। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে রীতিমতো তিথি প্যানিক অ্যাটাক আবারও ফিরে এসেছে। সে জোরে জোরে শ্বাস নিতে থাকে। আদিত্য হঠাৎ করে তাকে পাজা কোলে করে তুলে নিয়ে গাড়ির দিকে এগোতেই থাকে। তিথিকে গাড়ির সিটে বসিয়ে দিয়ে তাকে পানি খেতে দেয় এবং মোবাইল হাতে নিয়ে মুগ্ধকে কল করে জানায় তিথিকে পেয়ে গেছে সে। তিথি এবার একটু শান্ত হয়, তাও তার কাঁপাকাঁপি বন্ধ হয় না। রীতিমতো আদিত্য বিরক্ত এই মেয়ের উপর। এত কাঁপাকাঁপির কি আছে এতে? আদিত্য আর সহ্য করতে না পেরে তিথিকে এক ঝটকায় কোলেই বসিয়ে দেয়। নে, এবার আরো জোরে কাঁপাকাঁপি করতে থাক, একদম বাইরে ছড়ে ফেলে দেবো বলছেন বেটি। আর একদমই কাঁপাকাঁপি করবি না, বলে দিলাম। তিথি কাঁপাকাঁপি বন্ধ তো হয়েছে, কিন্তু এইবার গাল দুটো টমেটোর মতোই লাল হয়ে আছে তাদের দুজনের পজিশন দেখে। তিথি রীতিমতো আদিত্যর কোলে মুচড়ামুচড়ি করতে থাকে। আদিত্য ফুকুচকে তাকিয়ে বলে, এভাবে নড়ছিস কেন? তিথি আদিত্যর কোল থেকে উঠে দাঁড়াতে গেলে আদিত্য আবারও জোর করে বসিয়ে বলতে থাকে। বলছেন বেটি, এইভাবে দাঁড়ায় না। তারপর আর কিছু না বলে তাকে আবার সুন্দর করে তার সিটে বসিয়ে দেয় এবং সিট বেল্ট লাগিয়ে দেয়। তিথি লজ্জায় এক পাশে মুখ লুকিয়ে ফেলে। কোনা চোখে এক পলক তিথিকে দেখে গাড়ির স্টিয়ারিং ঘোরাতে থাকে এবং একটা সুন্দর গান প্লে করে দেয় যাতে তিথি একটু রিফ্রেশ ফিল করে। ভালোবেসে বাড়ায় কাছে তুই, সব ভুলে একেবারাই তো কিছুই, ভালোবেসে দুজনে ডুবেছি অতল, আই তবে এইবার ভালোবাসি চল, কে আছে বল তোরই মতো এমন, কে বোঝে বল বুঝি আমার মন। গানটা চলার সাথে সাথে তিথি কিছুটা লজ্জাও পায় এবং জানালা বাড়িয়ে মুখ করে দেয়। রিফ্রেশ বাতাস অনুভব করতে থাকে। বাতাসের কারণে তার চুলগুলো উঠতে থাকে। আদিত্য এক পলক সেদিকে গভীর দৃষ্টিতে তাকে আবারও চোখ সামনের দিকে নিয়ে আসে। গাড়িটি খান মঞ্জিলের গেট পেরিয়ে পার্কিং গাড়িটি দাঁড় করায়। সিট বেল্ট খুলে দিয়ে সে নেমে পড়ে ও ওপাশে গিয়ে দরজাটাই খুলে দেয়। একটা হাত বাড়িয়ে দেয় তিথির উদ্দেশ্যে। তাদের নাম বেটি। তিথির আদিত্যর হাতটা আঁকড়ে ধরে নেমে পড়ে। তিথি সোজা ঘরের ভিতরেই ঢুকে পড়ল এবং ড্রয়িং রুমে প্রবেশ করতে মুগ্ধ দৌড়ে এসে তাকে তার গালে হাত দিয়ে জিজ্ঞেস করে, ফারু, তুই ঠিক আছিস? কোথায় গিয়েছিলি? জানিস তোর জন্য আমার যে কি যে ভয় হচ্ছিল, কেননা আমাদের অঞ্চলে এখন যা পরিস্থিতি বেড়ে চলেছে। তিথি মুগ্ধকে আশ্বাস দেয় সে ঠিক আছে। তারপর কাউকে আর কিছু না বলে উপরে চলে যায়। পেছন পেছন আদিত্য ও দুই হাতে তার আর তিথির শপিং ব্যাগগুলো নিয়ে আসছিল, কিন্তু হঠাৎ করেই যেন সে রেগে গেল। রেগে গিয়ে শপিং ব্যাগগুলো দুমড়ে মুচড়ে ফেলেছে। তার চোখ দিয়ে অগ্নি দাবানল বের হচ্ছিল, তাও সে কাউকে কিচ্ছু বুঝে উঠতে না দিয়ে সিটি বাজতে বাজতে উপরেই চলে যায়। উপরে গিয়ে আগে তিথির রুমের দিকে অগ্রসর হয়। তিথি তখন মাত্রই ফ্রেশ হয়ে আসছিল ওয়াশরুম থেকে, তাই তার বুকে ওড়না দেওয়া নেই। কিন্তু কে জানতো আদিত্য হঠাৎ করে এসে পড়বে। আদিত্যর পা থেমে যায়। এদিকে তিথি আদিত্যকে দেখে উল্টো ঘুরে দাঁড়ায়।
আদিত্য একটা ঢোক গিলে দৃষ্টি সরিয়ে তিথির দিকে শপিং ব্যাগগুলো ছুরি দিয়ে বড় বড় পা ফেলে রুমের বাইরে চলে যায়। তিথি লজ্জায় নিঃশ্বাস আটকে আসছিল। এতক্ষণ সে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে দরজায় বন্ধ করে দেয় এবং ভিড় করতে থাকে। বাপ রে, এটা কি ছেলে নাকি অন্য কিছু? কাছে আসলেই আমার দম বন্ধ হয়ে যায়। তারপরেই কিছুক্ষণ আগের সব ঘটনা মনে পড়তে লজ্জায় কুকরি উঠে তিথি রুমের দরজা হালকা চেপে দিয়ে একটু বিছানায় বসে পড়ে শান্তিতে। পাশে পড়ে থাকা শপিং ব্যাগগুলো চেক করতে থাকে। সবগুলো চেক করার পর লাস্ট একটা প্যাকেট পড়েছিল। খুশিতে নাচতে নাচতে ওইটা যখন খুলে কাপড়টা সামনে ধরে তখনই তিথির মুখ হাওয়া হয়ে যায়, কারণ এটা তার নয়। সেই পোশাকটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকে। এটি আদিত্যর ছোট প্যান্ট। ভুলবশত প্যাকেটটি অদলবদল হয়ে গেছে। প্যান্টটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে দেখতে তিথি এক ঝটকায় সামনে ছুঁড়ে ফেলে দেয়। ঠিক তখনই আদিত্য রুমের সামনে আসছিল, আর যেই না রুমে ঢুকবে ওর মুখের উপরে কাপড়টি পড়ে। তিথি আদিত্যকে দেখে নখ খুঁড়তে খুঁড়তে বিছানার উপরে চড়ে বসে। আদিত্য নিজের মুখের থেকে কাপড়টি সরিয়ে রোশানা দৃষ্টিতে তাকিয়ে থাকে তিথির দিকে। তিথি ভয়ে ভয়ে বলতে থাকে, আমি ইচ্ছে করে করিনি ভাইয়া, হঠাৎ দেখি আপনার কাপড় আর তাই ভয়ে ছুড়ে দিয়েছি। কিন্তু আমি কি জানতাম নাকি আপনি চলে আসবেন আর আপনার মুখে পড়বে এটা? আদিত্য ভেতরে ঢুকে প্যাকেজে কাপড়টি ভরে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে তিথিকে বলতে থাকে, বচ্চেদ বেরি, এত কিছু থাকতে আমার আন্ডার বাড়ি তোর কাছে আসতে হলো। আচ্ছা, সারা জীবন আর কি কি দেখতে হবে কে জানে। আদিত্য তিথির মুখের উপর তার বদল হয়ে যাওয়া প্যাকেটটি ছুঁড়ে মেরে রুম থেকে প্রস্থান করে। খানবাড়ির পাশের একটি জায়গায় বিশাল বড় বাগান রয়েছে। তাতে হরেক রকমের ফুলের চাষ করে খানবাড়ির মালিক বুলবুল চাচা। বুলবুল চাচার কোনো বাড়ি ঘর নেই। তার স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেকে নিয়ে তিনি খানবাড়িতে থাকেন। বুলবুল চাচার স্ত্রী জরিনা খান বাড়ির রান্না বান্না করে, আর বাড়ির যাবতীয় কাজ জরিনা চাচি করে থাকেন। বাগানে অনেক রকমের ফলের গাছও রয়েছে। বুলবুল চাচা নিজ হাতে বাগানের প্রতিদিন পরিচর্যা করে থাকে। একদম নিজের বাগানের মতোই যত্ন করে। তিনি খাঁটি চাঁদগাঁইয়া সাধু ভাষা বুঝতে পারলেও তেমন বলতে পারেন না, কিন্তু তার স্ত্রীর সন্তান সবাই সাধু ভাষায় কথা বলতে পারেন। তিথি আর স্নেহা পেয়ারা পড়ার জন্য বুলবুল চাচাকে অনেকক্ষণ ধরে ডাকছে। বুলবুল চাচা, কই আপনি? তখনই বুলবুল চাচা তাদের সামনে আসে। কও মা, কিলাই ডাইকু? স্নেহা তখন বুলবুল চাচাকে বলে, চাচা, বাগানের চাবি দিন, আমরা পেয়ারা পাড়তে যাব। বুলবুল চাচা চোখগুলোকে বড় বড় করে বলে, তোয়ারা গাছত উড়ি বেঁধে না অবক বাড়ির কর্তা কেউ জানিলি, আরে মাড়িত পুঁথি ফেলে দিব। স্নেহা বলে উঠছে, আরে না চাচা, কিছু হবে না, চাবি দিন। বুলবুল চাচার আমোদ থাকা সত্ত্বেও তিনি বাগানে চাবি দিয়ে দেন। তখন তাদের সাথে বুলবুল চাচার মেয়ে মধুও চলে আসে। সেও তাদের সাথে পেয়ারা পাড়তে যাবে। তারা তিনজন রমণী কোমর দুলিয়ে দুলিয়ে বাগানে প্রবেশ করে। তিথি অনেক ভালো গাছে চড়তে পারে, তাই কোমরে ওড়না গুজে তাড়াতাড়ি করে গাছে উঠেই গেল। একের পর এক পেয়ারা ডাল থেকে ছিঁড়ে নিয়ে নিচে ছুঁড়ে ফেলে। মধু আর স্নেহা মাটিতে পড়ে থাকা পেয়ারাগুলো কুড়িয়ে একটি ছুরিতে রাখছে। তখনই বাড়ির গেট পেরিয়ে ভেতরে ঢুকে যাচ্ছে আদিত্য, ফাজিল বন্ধুরা ইরফান, অর্জুন, রাতুল আর রুদ্র। তারা বাগানের এদের দেখে তারাও ভেতরে ঢুকে যায়। ইরফান মজার ছলে তিথির উদ্দেশ্যেই বলতে থাকে, ওরে পেতনি বুড়ি, দেখিস আবার গাছটা না ভেঙে পড়ে বেচারি। গাছকে কষ্ট দিস না দিদি, নেমে পড়। আদিত্য বাগানে এত মানুষের গলার স্বর শুনে সেও বাগানে ঢুকে পড়ে। তিথিকে গাছে চড়তে দেখে আদিত্যর চোখ মুখ শক্ত হয়ে যায়। কিরে, তুই এখানে কেন? তিথি আদিত্যকে দেখে তাড়াহুড়ো করে গাছ থেকে নামতে যায়, কিন্তু বিপত্তি ঘটে সেখানে। তাড়াহুড়ো করে নামতে তার ওনাটা পায়ের নিচে বেঁধে পা স্লিপ খায়, আর তিথি থাপ্পাস করে মাটিতে পড়ে যায়। আম্মু! তিথি কোমর ধরে মাটিতে গড়াগড়ি খেতে থাকে। ও মা গো মা, আমার কোমর মনে হয় ভেঙে গেল। ও মধু রে, আমার ধর, তোর আমার কোমর তো শেষ হয়ে গেল। আদিত্য পারছে না এই মেয়েটাকে কাপড় ভচকানোর মতো ভচকাইতে। কোনো দরকার ছিল গাছে ওঠার? এখন ব্যথা পেল তো মধু তাড়াতাড়ি করে তিথিকে ধরে উঠে বসায়। আপামনি, আপনি ঠিক আছেন? তিথি নাটকীয় ভঙ্গিমায় বলে, না রে মধু, মনে হয় কোমরটা ভেঙে গেল রে। ঢং করিস না বচ্চেদ বেরি,
এটুকু উঁচু থেকে পড়লে কারো কোমর ভেঙে যায়? বাপের জন্ম শুনেছিস? বেয়াদব। আদিত্য সরাসরি উত্তর। তিথি একটু ক্ষেপে গিয়ে বলতে থাকে, বাপের জন্মে কেমনে শুনবো? তখন কি আমার বাপ আমাকে পয়দা করেছিল নাকি? আইসে আমার জ্ঞান দিতে। আদিত্য চোখ লাল করে বলতে থাকে। বেশি বার বেড়ে গেছিস তিথি, লিমিট ক্রস করিস না। মধু তাদের মধ্যে ঢুকে বলে উঠছে, ভাইজান, আপনি আপামনিকে বকবেন না আর। উনি খুব ব্যথা পেয়েছে মনে হয়। পেছন থেকে ইরফান শীষ বাজাতে বাজাতে গাইতে থাকে। ও মধু, ও মধু, আই লাভ ইউ, আই লাভ ইউ। মধু ইরফানের দিকে অগ্রসর হয়ে জিজ্ঞেস করে, সমস্যা কি আপনার? আমাকে দেখলে শুধু এই গান গাইতে থাকেন। ইরফান দুষ্টুমি করে আবারও গাইতে থাকে। মধু কই কই, আরে বিষ খাওয়াইলা কোন কারণে? ভালোবাসার দাম না দিলা। মধু এবার ধৈর্যের সীমা পেরিয়ে যাচ্ছে। গলা তো নয়, যেন মনে হচ্ছে কাক। এ কাক কাক করছে। এই ফাটা বাঁশ গলা নিয়ে আবার আমাকে জ্বালাতে আসছে। মধু বুক বাঁকিয়ে বলে। সবাই মধুর কথা হো হো করে হাসতে থাকে। তবে ইরফান কিছুটা লজ্জায় পড়ে যায়। রাস্তায় একটি মেয়ে হেঁটে যাচ্ছে আর হঠাৎ করে তার পেছনে কিছু বাজে ছেলে মেয়েটির পিছু নেয়। ছেলেগুলো তার পথ আটকে ফেলে। সেই ছেলেগুলোর মধ্যে থেকে একটি ছেলে মেয়েটির গলার ওড়নায় কেড়ে নেয়। মেয়েটি ভয়ে কুঁকড়ে ওঠে। মেয়েটি চেষ্টা করছে তার ওড়নাটা নেওয়ার জন্য, কিন্তু ছেলেগুলো কিছুতেই তাকে তার ওড়নাটা দিচ্ছে না। মেয়েটার চারপাশে গোল গোল করে ছেলেগুলো ঘুরছে আর বাজে নজরে তাকিয়ে টিস করছে। কিছু দূরে একটি চায়ের দোকানে আদিত্য আর তার বন্ধুরা বসে আড্ডা দিচ্ছে। আদিত্য হয়তো সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট মুখে পুড়ে নেয়। মুখ থেকে ধোঁয়া বের করে আকাশে উদাসীন মনে তাকিয়ে আছে। হঠাৎ করে তার চোখ পড়ে ওই মেয়ে আর ছেলেগুলোর দিকে। একটু খেয়াল করতে সব বুঝে যায়। সঙ্গে সঙ্গে তার হাত মুষ্টিবদ্ধই করে তোলে। সে সিগারেটের অংশটুকু পা দিয়ে পিষে ফেলে, ওইদিকে এগোতে থাকে। বাকি বন্ধুরা আদিত্য কোথায় যাচ্ছে দেখতে গিয়ে ঘটনাটি বুঝে যায়। তারাও আদিত্যের পিছু নেয়। আদিত্য সেই ছেলেগুলোর সামনে এগিয়ে এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, মেয়েটাকে তোর এইভাবে আটকে রেখেছিস কেন? ওকে যেতে বলে ভা। তখনই সেই ছেলেগুলোর লিডার বলতে থাকে, ছেড়ে না দিলে কি করবি? আদিত্য নিজের রাগ কন্ট্রোল করে আবারও বলল, দেখ, ওকে যেতে দে ভালোই ভালোই। দেখ, মেয়েটাকে ছেড়ে দে বলছে। যদি নিজের ভালো চাস তো। তখন ওই ছেলেটি জোরে জোরে হাসতে থাকে। মেয়েটির একটা জামার হাতা ছিঁড়ে ফেলে। ছেলেটা আদিত্যকে ব্যঙ্গ করে বলতে থাকে, তুই আমার একটা ভালো ছিঁড়তে পারবি না। নিজে তো ঘুরিস সারাদিন টই টই করে, আজ পর্যন্ত কোনো কাজ কাম করছিস, আসছে আমাকে ছেড়ে দিতে। আদিত্যকে ধাক্কা দিয়ে দেয় জোরে। ফলে আদিত্য একটু হলেও তার জায়গা থেকে নড়ে যায়। এদিকে ইরফান, অর্জুন, রুদ্র, রাতুল খেপে গিয়ে তাদের উপর চড়া হয়। আদিত্য নিজের গা থেকে ধুলো ছাড়ার মতো করে হেসে হেসে বলতে থাকে, জানিস তো, আমি না মানুষকে একবার সুযোগ দিই, যদি সেই সুযোগটা কাজে লাগাতে পারে তো ভালো, কিন্তু আদিত্য এবার চোখগুলো চকচকে লাল হয়ে উঠে। তার চেহারা হয়ে ওঠে হিংস্র বাঘের চাহনির মতন। কিন্তু যদি সুযোগটা যারা কাজে না লাগায় তাদের কপালে শনি ঘুরতে থাকবে। দেখবি কিভাবে ঘোরে, দেখবি। বলি ছেলেটা নাক বরাবর একটা জোরে পাঞ্চ মেরে দেয়। সঙ্গে সঙ্গে ছেলেটির নাক থেকে অনবরত টকটকে তাজা লাল রক্ত বের হতে থাকে। নাক চেপে ধরে ছেলেটি, ব্যথায় আর্তনাদ করতে থাকে। বাকি ছেলেগুলো তেড়ে আসে আদিত্যর দিকে, চোখে মুখে হিংস্রতা। কিন্তু আদিত্যর চেহারা কোনো ভয় নেই, বরং ঠোঁটের কোণে এক টুকরো হেসে বলে হচ্ছে, হায়, দেখি তোদের শরীরে কত শক্তি আজ দেখবো। আদিত্য হাত ফাঁকা, মন প্রশান্ত, কিন্তু চোখ জ্বলে উঠেছে আগুন। প্রথম ছেলেটি লাফিয়ে আসে আদিত্যর দিকে ঘুষি মারতে, কিন্তু নিচু হয়ে যায় আদিত্য। তারপর নিচ থেকেই উপরে উঠে এসে হাতের তালুতে আঘাত মারে, বরাবর গলার নিচে ট্রাচিয়া বরাবর। ছেলেটির শ্বাস বন্ধ হয়ে হাঁপাতে হাঁপাতে পড়ে যায় মাটিতে। দ্বিতীয় জন দৌড়ে এসে লাথি মারতে যায়। আদিত্য ডান হাতে তার পা ধরে মোচড় দিয়ে ফেলে। পা মোচড় খেয়ে ছেলেটি মাটিতে গড়িয়ে যায়। তৃতীয় জন পেছন থেকে এসে জড়িয়ে ধরতে চায়। আদিত্য শরীর ঘুরিয়ে কোনোই দিয়ে আঘাত মারে ঠিক ছেলেটির থুতনিতে। ছেলেটার মুখ ফেটে রক্তই ঝরে পড়ে। সাথে সাথে সেই ছেলেটির কবজি ধরে কাঁধের উপর তুলে আছাড়ে মারে। ছেলেটি ছিটকে পড়ে মাটিতে। চতুর্থ ও পঞ্চম জন একসাথে এসে তার
দুই পাশে ঘিরে ফেলে। আদিত্য নিজের দুই হাত ঘুরিয়ে একের পর এক পেছনের দিকে ঘূর্ণন করে মুষ্টি মারা আঘাত করে একেবারে দুই কানে, তারপর এক একটিকে ফ্রন্ট কিক মারে পেটের মাঝ বরাবর। ছেলেটি ছিটকে যায়, চায়ের দোকানে বেঞ্চে গিয়ে পড়ে। আবারও মাটিতে লুটিয়ে পড়া ছেলেটি উঠে দাঁড়িয়ে ঘুষি মারতে চাইলে আদিত্য এড়িয়ে মাথা দিয়ে এমন জোরে মারে যে মাথায় লাগে। ছেলেটা মাটিতে পড়ে অজ্ঞানী হয়ে যায়। শেষ বেঁচে থাকা লিডার ছেলেটা ভয়ে পেছোতে থাকে। তার চোখে আদিত্যকে এখন আর কোনো মানুষ মনে হচ্ছে না, যেন প্রশিক্ষিত কোনো কম্বাস ইউনিট। আদিত্য ধীরে ধীরে এগিয়ে আসে এবং ছেলেটির মেন পয়েন্টে বরাবর লাথি মেরে দেয়। ছেলেটি ব্যথায় চেপে ধর। আদিত্য আবারও বলতে থাকে, নারীকে কাপড়ে ঢেকে রাখলেও যদি সমাজ নিরাপদ হতো, তবে বোরখার আড়ালে ধর্ষণ হতো না। তোদের মতো কতগুলো কোলাঙ্গারের জন্য আজ নারী যদি স্বাধীনভাবে চলতে পারে না, তারা সবসময় ভয়ে ভয়ে চলাফেরা করে। নারীর শরীর নয়, তার আত্মার সম্মান চায়। যারা নারীর ইজ্জত নিয়ে খেলে, তোরা পুরুষ নোস, কাপুরুষ তোরা। বলে ছেলেটির মেন পয়েন্ট বরাবর আবার লাথি মেরে দেয়। আদিত্য তখন ফোনে রিং পড়তেই থাকে। আদিত্য ফোন দিয়ে এক পাশে চলে যায়। কিছুক্ষণ পর ফিরে ইরফান, অর্জুন, রুদ্র, রাতুলদের উদ্দেশ্যে বলতে থাকে, এদের হসপিটাল ভর্তি করে আয়, যা খরচ লাগে আমি দেব। আদিত্যর চোখ যায় মেয়েটির দিকে। সে ভয়ে ভয়ে কাঁপছে রীতিমতো। মাটিতে পড়ে থাকা ওড়নাখানা নিয়ে আদিত্য মেয়েটির দিকে এগিয়ে যায় এবং ভালো মতো গায়ে জড়িয়ে দেয়। মেয়েটি এবার চোখ তুলে তাকায় আদিত্যর দিকে এবং কেন জানি মেয়েটি সেই বিড়াল চোখকে মনির মাঝে হারিয়ে যায়। মেয়েটির চোখের পাতা নড়ছে না, এক পলক এক দৃষ্টিতে চেয়ে আছে আদিত্যের দিকে। মেয়েটির তখন হুঁশ ফিরে যখন আদিত্য মেয়েটির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে থাকে, ভয় নেই তোমার, ভয় নেই তোমার। এ আদিত্য আছে তোমার পাশে সবসময়, আর কাউকে ভয় পাবে না, ঠিক আছে? সবসময় নিজেকে স্ট্রং রাখবে, দেখবে কেউ তোমাকে কিচ্ছু করতে পারবে না। আদিত্য ও রাতুলকে ডাক দিয়ে বলল মেয়েটিকে যেন বাড়িতে পৌঁছে দেয়। রাতুল মেয়েটিকে নিয়ে চলেছে। আদিত্য একটা জোরে নিঃশ্বাস নিয়ে নিজের পকেটে হাত দিয়ে দেয় এবং পকেট থেকে তার মানিব্যাগটা বের করে সেখান থেকে একটি ছোট্ট ছবি রাখা আছে। আদিত্য সেই ছবিটার দিকে তাকিয়ে থাকে এবং তার বুকের বাম পাশে নিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। তখন ঠিক বিকাল 4:59 চট্টগ্রাম ক্যান্টনমেন্টের ভিতরে সেনাবাহিনীর গোপন টেকটিক্যাল রুমে আলো কম, পরিবেশ ভারী। একটা বড় টেবিল ঘিরে বসে আছেন লেফটেন্যান্ট ফারহান, রিমা, মেজর তানভীর এবং র্যাব NSI এর 2 উচ্চপদস্থ কর্মকর্তা। প্রত্যেকের চোখে ক্লান্তি, কিন্তু তার চেয়েও বেশি ভয় আর প্রতিজ্ঞা। রুমের দরজা ধীরে খুলে গেল। চওড়া কাজ, তীক্ষ্ণ ঘোলাটে চোখ আর মুখে গম্ভীরতা নিয়ে প্রবেশ করলেন মেজর ওয়েরেক্স। তার বুটের আওয়াজ যেন রুমের চারিদিক কাঁপিয়ে দিল। চুপচাপ সবাই উঠে দাঁড়ালো। শুরু করি। তিনি ডেস্কে রাখা ল্যাপটপটি চালু করলেন। সামনে বিশাল স্ক্রিনে ভেসে উঠতে লাগলো কিছু নারকীয় ছবি এক পাহাড় তলির ধান খেতে, ছিন্ন ভিন্ন শরীর, মাথার পেছনে গভীর ক্ষত। ছবি 2, মিরসরাইয়ের বনাঞ্চল, কলেজ ছাত্রে নিঃশব্দে হত্যা, মুখ চেনার উপায় নেই। ছবি 3, CDA এভিনিউর ছাদে পড়ে থাকা তৃতীয় মেয়েটি, মৃত্যু যেন সিনেমার থেকেও নিষ্ঠুর। মেজর ভিরেক্স। এটা শুধু খুন না, এটা টর্চার, এটা মনস্তাত্ত্বিক খেলা। এই খুনি কুড়াল দিয়ে মেয়েদের হত্যা করে, যেন কোনো পুরনো পাপের শাস্তি দিচ্ছে। কিন্তু ওর কাছে মেয়েদের স্বাধীনতা যেন অপরাধ। টেবিলের উপর ছুড়ে দিলেন একটি প্রিন্টেড টাইমলাইন, 3টে খুন, সময়, স্থান ও ঘাতকের কৌশল। ভিরেক্স 3 জন, ভিকটিমই 20-25 বছর বয়সী, সবাই ইউনিভার্সিটির ছাত্রী। একটা মিল, তারা সবাই সোশ্যাল মিডিয়ায় ফ্রিডম অফ ওমেন নিয়ে পোস্ট করতো। মেজর ভিরেক্স 1 সেকেন্ড তাকিয়ে থাকলে প্রজেকশনের দিকে, তার চোখে যেন আগুন। মেজর ভিরেক্স শান্ত দৃষ্টিতে বলেন, দিস ইজ নট জাস্ট এ সাইকো, দিস ইজ আ সিম্পল ড্রিভেন সিরিয়াল মেসোজেনিস্ট। মেয়েদের কণ্ঠ সে সহ্য করতে পারে না। মেজর তানভীর বলে উঠছে, স্যার ফরেন্সিক রিপোর্ট বলছে ঘাড় ভাঙার আগেই কুড়ালের একটাই আঘাত, এক ঝটকায় ভিকটিমদের কেউ চিৎকার করার সুযোগ পায়নি। সে চায় ভয় ছড়াতে, যেন মেয়েরা রাতে রাস্তায় বেরোতে না পারে। তিনি ম্যাপে একটা জায়গায় লালমার্ক করলেন, আগ্রাবাদ ওয়ারহাউস এলাকা, যা ধারণা করা যাচ্ছে পরবর্তী টার্গেট এই এলাকায় করতে পারে। তাই আমাদের আরও অ্যালার্ট হতে হবে, আর একটু নিষ্পাপ ফুল যেন না ছড়ে। আমাদের নিজের আইডেন্টিটি হাইড করে রাখতে হবে, কাউকে আমাদের খোঁজ দেওয়া যাবে না, মনে থাকবে?
সবাই জোরেই বলে ওঠে ইয়েস স্যার। সন্ধ্যায় আদিত্য বাড়ি ফিরে তার ছোট মাকে বলে ওঠে, ছোট মা, আমাকে 1 কাপ চা করে উপরে পাঠিয়ে দাও আমার রুমে। বেলা খান মাথা নেড়ে রান্নাঘরে চলে যায়। তিনি আদিত্যর জন্য রং চা করে কাপে ঢালতে থাকে। এরপর স্নেহাকে ডেকে ওঠেন। স্নেহা মা, কি তুই এদিকে একটু আয় তো। স্নেহা তখন মুখে ফেস মাস্ক পরে সোফা শান্তিতে বসে আছে। ছোট মার ডাক শুনে সে বলতে থাকে, ছোট মা, আমি এখন যেতে পারবো না। তিথিকে বলো যা কিছু করার। বেলা খান এবার তিথিকেই ডেকে তিথি মন না থাকা সত্ত্বেও সে রান্নাঘরের দিকে গিয়ে যায়। কি হয়েছে, এভাবে ডাকছো কেন? ডাকছি কারণ আছে, আদিত্য চা চেয়েছে, যা এই চাটা দিয়ে আয়। এটা কি আমার চাকরি যে আমি সবসময় তার খাবার চা এগুলো নিয়ে যাব? আমি পারবো না, তুমি নিয়ে যাও। যা না মা, আমাকে অনেক কাজ বাকি আছে, এখনো সেগুলো করিনি। একটু দিয়ে আসলে তোর পা খসে পড়বে না? তিথিকে গাঁটটা মেরেই বলে। তিথি মাথা চুলকে রাগী বলতে থাকে, দাঁড়াও, খাওয়াচ্ছি রং চা, একেবারে জন্মের মতো করে খাওয়াচ্ছি। তিথি লবণের কৌটো থেকে 2 চামচ লবণ নিয়ে রং চায়ে দিয়ে মিশিয়ে নেয়। একটা ভ্যাবলা মার্কা হাসি দিয়ে আদিত্যর রুমের দিকে চাটা নিয়ে যায়। আসতে পারি ভাইয়া? দরজায় টোকা দিয়েই বলে তিথি। আদিত্যর সাথে সাথে উত্তর। হুম। তিথি ভেতরে ঢুকে আদিত্যর সামনে চায়ের ট্রেটা রেখে দেয় এবং বলে, আদিত্য ভাইয়া, আপনার চা খেয়ে নিন, ঠান্ডা হয়ে যাবে পরে। আদিত্য এক পলক তিথির দিকে তাকিয়ে চায়ের কাপে চুমুক দিতে থাকে, কিন্তু এক চুমুক দিয়ে এসে ফ্লোরে ফেলে দেয় এবং আদিত্যর মুখটা কুঁচকে যায়। সে উঠে দাঁড়ায়। তিথি কান ধরে বলেন, তোর তো দেখছি খুব সহজ বেড়েছে বচ্চের পেটি। চা লবণ মিশে আস, এত সহজ পাইলি কই? তিথি আদিত্যকে থেকে কান ছাড়ানোর জন্য বলে, ভাইয়া ছাড়ো না, লাগছে তো খুব। এক কথায় কি ছিল কে জানে। আদিত্য সঙ্গে সঙ্গে ছেড়ে দেয়, কিন্তু পুরোপুরি ছেড়ে দেয় না। সে তিথির হাত পেছনে মুচড়ে ধরে কানে ফিসফিস করে বলতে থাকে, বেশি বার বারিশ না বচ্চের পেটি। তোর মতো মেয়েদের কিভাবে সাহায্য করতে হয় তা তোর জানা আছে। তিথি ছোটার জন্য ছটফট করছে অনবরত, কিন্তু তাতে কাজ হচ্ছে না। বরং আদিত্য আরো জোরে হাত মুচড়ে ধরে। তুই আমার চাল খারাপ করেছিস, এই জন্য তো তোকে শাস্তি পেতে হবে বচ্চের কোথাকার। তিথি ভয় ঠোক গিলতে থাকে, কেননা এই বখাটে আদিত্যর শাস্তি অনেক ভয়ঙ্কর। তিথি নিজেকে নিজেই শাসিয়ে নিজেই বলতে থাকে, কি দরকার ছিল চায়ে লবণ মেশানো? হলো তো মোড়ে। এবার আদিত্য ভাই তোকে এবার কি শাস্তি দিবে রে দেখ। তিথি ভয়ে ভয়ে উপরওয়ালাকে ডাকতে থাকে। আদিত্য তিথির ভয় পাওয়া মুখটা দেখে মুচকি হাসতে থাকে, বলল, তুই এবার শাস্তি পাওয়ার জন্য প্রস্তুত তো? তিথির মুখটা চুপসে গেছে। সে আদিত্যর শার্টের একদিকে কোনা আঁকড়ে ধরে ভয় ভয় বলতে থাকে, ভাইয়া প্লিজ আজকের মতো ছেড়ে দাও না, আর কখনো এমন হবে না। আদিত্য মাথা নাড়িয়ে না বোঝা এবং আঁকড়ে ধরা শার্টের কোনা তিথির থেকে ছাড়িয়ে একটু দূরে সরে বলল, আজ তোকে শাস্তি পেতেই হবে। তুই 50 বার কানে ধরে উঠবস করবি, এক পায়ে দাঁড়িয়ে থাকবি 50 মিনিট। নে শুরু কর, নাহলে কিন্তু শাস্তি আরো কঠোর থেকে কঠোরে দ্বিগুণ হবে। তিথি ভাবাচাকা খেয়ে গেল। 50 বার কান ধরা আর 50 মিনিট এক পায়ে দাঁড়িয়ে থাকা। ভাইয়া হার করবো না তো এমন, আজকে জন্য ছেড়ে দাও না। আদিত্য বিছানায় ল্যাপটপ নিয়ে বসতেই বলতে লাগলো, তাড়াতাড়ি শুরু কর, নইলে শাস্তির ডাবল। আমি 3 পর্যন্ত গুনবো। 1 2 শুরু কর। 3। বলার সাথে সাথে তিথি কান ধরে উঠবস করতে থাকে। প্রায় 15 বার এর দিকে কান ধরে উঠবস করতে করতে তার পা থেমে যাচ্ছে, কিন্তু তাও আদিত্য একটু দয়া হলো না। সে নিজের কাজ করে যাচ্ছে। 48 49 50 বলেই তিথি ফ্লোরে বসে পড়ে, হাঁপাতে থাকে। আদিত্য এবার ল্যাপটপ থেকে চোখ তিথির দিকে করে বলল, গুড, এবার পরবর্তীটা শুরু কর। তিথির কান্না আসছে ভীষণ, তাও সে ছোট কামড়ে কান্না চেপে ধরে রেখেছে। সে এক পায়ে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে। উপরে তুলে পা বারবার পড়ে যাচ্ছে, কিছুতেই উপরে রাখতে পারছে না। আরো কিছুক্ষণ এভাবেই কান ধরে এক পায়ে দাঁড়িয়ে আছে। তিথির পায়ে এবার ব্যথায় শুরু হতে লাগলো। অনেক চেষ্টা করার পরও সে কান্না চেপে রাখতে পারছে না। অবশেষে ফ্লোরে থাপ্পাস করে পড়ে গিয়ে পা দুটো ছড়িয়ে জোরে জোরে শব্দ করে কান্না করতে থাকে। এদিকে নিচে সবাই তিথির কান্নার আওয়াজ পেয়ে সবাই ছোটাছুটি করে আদিত্যর রুমে চলে আসলো। আদিত্যর কোনো হেলদোল নেই। তিথির কান্নার করার ফলে সে দিব্যি কাজ করে চলেছে, কিন্তু
তার রুমে এত মানুষের ভিড় দেখে মুখটা বিরক্তিতেই ফুরকে যায়। মধু দৌড়ে এসে তিথিকে ধরে উঠায়। কি হয়েছে আপামনি, এইভাবেই কান্না করছেন কেন? তিথির মুখে কোনো কথা নেই, সে এবার ফুপি ফুপি কেঁদে চলেছে। সবাই তাকে এত জিজ্ঞেস করছে কি হয়েছে, কিন্তু তাও সে কিচ্ছু বলছে না। তাও ইকবাল খান ছেলের দিকে তাকিয়ে তাকে ডাকতে লাগলো। আদিত্যর ইচ্ছা না থাকা সত্ত্বেও সে উঠে গিয়ে বাবার কাছে যায়। ইকবাল খান এইবার তিথির দিকে তাকিয়ে বলতে থাকে, তিথিমা, আদিত্য তোকে কিছু করেছে? ভয় নেই, আমাকে বল। তিথি ফোলা ফোলা চোখ নিয়ে এবার আদিত্যর দিকে তাকায়। আদিত্য তখন তাকিয়েছিল এই মেয়ের দিকে। সামান্য একটা বিষয় নিয়ে কেমন বাচ্চাদের মতো কেঁদেই চলেছে। তিথি এবার মুখ খুলে বলে, আদিত্য ভাইয়ের চায়ে লবণ মিশিয়েছিলাম দুষ্টুমি করে। সেই আদিত্য ভাই আমাকে শাস্তি স্বরূপ 50 বার কানে ধরে উঠবো আর 50 মিনিট এক পায়ে দাঁড়িয়ে থাকতে বলেছে। ইকবাল খান চোখ মুখ শক্ত করে ছেলেটার দিকে তাকে ক্ষুদ্র চোখে তাকিয়ে না আর কিছু না ভেবে ছেলের গালে জোরে কষি থাপ্পড়ি লাগিয়ে দিল। থাপ্পড়টা এতই জোরে ছিল যে সেই আওয়াজে তিথি পুরো শরীর কেঁপে উঠল। ভাদাইমা তো আগে হয়েছ, এখন দেখি বেয়াদব হয়ে গিয়েছ। ও ছোট, না বুঝে করে ফেলেছে, তাই বলে তুমি ওকে এমন শাস্তি দিবে, তাও 50 বার 50 মিনিট? আমার কপালে কেন এই ভাদাইমার লেখা ছিল উপরওয়ালা জানে। আদিত্য কিচ্ছু বলে না, সে নিশ্চুপ ভাবে বাবার সব কথাই শুনে যাচ্ছে, কিন্তু রাগান্বিত চোখ দিয়ে তিথির দিকে তাকিয়ে আছে। তিথি সেই রাগান্বিত চোখ দেখে ভয়ে শিউরে উঠে মেজমার বুকে মুখ লুকিয়ে ফেলে। এইদিকে এইসব কাণ্ড দেখে স্নেহা জোরে জোরে পেট চেপে ধরে হাসতে থাকে। আদিত্য তার ছোট বোনের মাথায় গাচ্চা মেরে ফিসফিস করে বলে, হেসে নে, যত খুশি হেসে নে, মনে রাখিস তোরও কিন্তু এমন শাস্তির পালা আসতে পারে। তৎক্ষণাৎ স্নেহা ঠোঁটে আঙুল চেপে ধরে হাসি বন্ধ করে দেয়। তিথি আর স্নেহা ফোন স্ক্রল করছে সোফায় আইসি ভঙ্গিতে শুয়ে শুয়ে। হঠাৎই তিথির মোবাইলে একটা পোস্ট সামনে আসছে, যেখানে একটি ছবিতে চিকেন রোস্ট ও পোলার ছবি। এত সুস্বাদু খাবার দেখে তিথির মুখে পানি চলে আসে। সে প্রাইস দেখে গিয়ে লাফিয়ে ওঠে, মাত্র 100 টাকা এক প্লেট। সে লাফিয়ে চিৎকার করে স্নেহাকে দেখাতে থাকে। স্নেহা ও লোভে খুশি বলতে থাকে, তিথি তাড়াতাড়ি ইনবক্স করে অর্ডার করার জন্য লিখে পাঠাই। এটা কি পার্সেল করে হোম ডেলিভারি দেন? কিছুক্ষণ পর ওপার থেকে মেসেজ আসলো, সরি ম্যাম, আমাদের হোম ডেলিভারি রাইডার না থাকা সম্ভব নয়। তিথি আর স্নেহার মুখটা চুপসে গিয়ে আবারও তিথি মেসেজ দিতে থাকে, প্লিজ কোনোভাবে ম্যানেজ করা যায় না? দেখেন না একটু কোনোভাবে পারা যায় কিনা। আবার টুং করে ওপার থেকে মেসেজ আসলো, ওকে কয়টা লাগবে পার্সেল? তিথি আর স্নেহা খুশি হয়ে যায়। 3টা পার্সেল করে ডেলিভারি দিন। আবারও সেই পেজ থেকে মেসেজ আসে, ওকে ম্যাম, আপনার টোটাল হয়েছে 100 প্লাস 100, 100 প্লাস 100, 300 প্লাস 80 টাকা ডেলিভারি চার্জ। তিথি এবার একটু রেগে গিয়ে মনে মনে বললাম, ও মা, 80 টাকা ডেলিভারি চার্জ, এটা কি আমাদের বোকা পেয়েছে? সে আবারও মেসেজ লিখে পাঠায়, ডেলিভারি চার্জও লাগবে? তৎক্ষণাৎ সেই পেজটি থেকে রিপ্লাই আসে, না লাগবে না, সরাসরি রেস্টুরেন্টের ছাদের থেকে পার্সেলগুলো ঢিল ছুঁড়ে দিচ্ছি, ক্যাচ করে ধরে নিন। ফালতু মহিলা কোথা থেকে যে আসে এইগুলো বলে ব্লক করে দেয় সেই পেজটি থেকে তিথিকে। এইদিকে তিথি আর স্নেহা কিছুক্ষণ থম মেরেই বসে আছে। তারা কিছু বুঝে উঠতেই পারলো না, কিন্তু হঠাৎ তিথি রেগে গিয়ে উঠে দাঁড়িয়ে স্নেহাকে বলতে লাগলো, এই পেজটাই ভালো না, দেখলি কেমনে আমাদের ফাউল আর ব্লক করে দিল। ধুর, ভালো লাগে না। প্রায় 5 বছর পর দেশে ফিরেছে খান মঞ্জিলের বড় ছেলে রেদওয়ান। এদিকে খান মঞ্জিলে উৎসব লাগার মতন অবস্থা। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে রেদওয়ানের জন্য। তিথি আর স্নেহা বায়না ধরেছে এয়ারপোর্টে যাওয়ার, কিন্তু বাড়ির কর্তারা তা মানা করেছে। এক প্রকার স্নেহা আর তিথির সাথে বাড়ির বড়দের সাথে ঝগড়ায় লেগে গেছে। তখন আদিত্য উপস্থিত হয়। আদিত্য আসার সাথে সাথে স্নেহা আর তিথি মুখ বন্ধই হয়ে যায়। তারা একদম নিষ্পাপ বাচ্চার মতোই চুপ হয়ে যাচ্ছে। তিথি ভালোভাবে লক্ষ্য করেছে আদিত্যর পরনে সেই পার্পল রঙের চেক শার্ট, প্যান্ট, চুলগুলো জেল দিয়ে সেট করা। শরীর থেকে এক অদ্ভুত পারফিউমে সুঘ্রাণ আসছে। ডানহিল ডিস্ট্রি ব্লু পারফিউমে সুঘ্রাণে যা মন মাতানো এক সুগন্ধি। আর সবচেয়ে আকর্ষণীয় ওই বিড়ালের মনির মতো চোখ দুটি, সবচেয়ে মধুর গভীর ডিপ ভয়েস। এক প্রকার তিথি আদিত্যকে চোখ দিয়ে গিলেই খাচ্ছে। আদিত্য সবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কি হচ্ছে এখানে? কি আর হবে, ওই ঢঙ্গিগুলো এয়ারপোর্টে যেতে চাচ্ছে আর কি। আমরা যেতে মানা করেছি, কেননা দেশের অবস্থা ভালো না।
কিন্তু এই বেয়াদবগুলো শুনলে তো। তখন বেলা খান বলতে থাকে। আদিত্য এইবার তার হাত ঘড়ি লাগাতে লাগাতে খাপছাড়া হয়ে বলে দুজনের উদ্দেশ্যে, যেতে হবে না তোদের কাউকে, যেটা বলছি সেটাই মেনে চল। কথার মাঝখানে ফোরন কেটে তিথি বলে, আদিত্য ভাই, আমরা গেলে কি সমস্যা হয়ে যাবে? আর আসবো, এই তো নিয়ে চলেন না। আদিত্য ফট করে তিথির দিকে লাল চোখে তাকায় এবং চোখ রাঙিয়ে দেয়, যার ফলে তিথির হাওয়া ফুস। সে ভয়ে আর কিছুই বলতে পারে না। আদিত্য তিথির কাছে এসে বলল, আমি যখন না বলেছি তো না, মাইন্ডেড। তৃতীয় আর তর্ক করে না, শুধু মাথা দোলায়। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবকিছু ফর্মালিটি পূরণ করে রেদওয়ান দেশের মাটিতে পা রেখেছে। সে তাকে রিসিভ করতে আসা মাহাদিকে খুঁজে চলেছে। হঠাৎ করে একটা মেয়ের সাথে ধাক্কা খায়। ধাক্কাটা অনেক জোরে লাগার ফলে তার সামলাতে না পেরে মেয়েটি রেদওয়ানের উপরেই পড়ে যায়। মেয়েটি একটু ভারী হয়। রেদওয়ানের দম ফুরিয়ে আসছে। রেদওয়ানের শ্বাস আটকে বলে, এই মোটি, সর আমার শরীর থেকে দূর হ। মেয়েটি একটু সময় নিয়ে দাঁড়িয়ে টেস্ট করে কোনো কথা না বলে রেদওয়ানের গায়ে সজোরে একটা থাপ্পড় দেয়। আর রেদওয়ানও কম কিসে, সেও সঙ্গে সঙ্গে পাল্টায় থাপ্পড় বসিয়ে দেয় মেয়েটির গালে। মেয়েটি খেপে গিয়ে রেদওয়ানের শার্টের কলার আঁকড়ে ধরে বলতে থাকে, আগে জানতাম চোখ মানুষের নাকের দুই পাশে থাকে, এখন দেখি চোখ মানুষের পকেটে থাকে। তখন রেদওয়ানও মেয়েটির চুলের মুঠি আঁকড়ে ধরে বলে, মুটি রে মুটি, প্রথমে তো হাতির মতো শরীর নিয়ে আমার গায়ের উপর পড়লি, আর তার উপর বড় বড় কথা। দুজনেই কাউকে কেউ ছাড়ছে না। শিয়ানে টক্কর চলছে। হঠাৎই মেয়েটির মোবাইলের ফোন আসায় মেয়েটি ছেড়ে দেয়। রেদওয়ানও নিজের কলারে ধুলো ঝাড়ার মতন ছাড়ছে এবং গালি দিয়ে মেয়েটির গুষ্টি উদ্ধার করছে। পেছন থেকে আদিত্যর গলা শুনে পেছনে তাকায়। আদিত্য দাঁড়িয়ে আছে। রেদওয়ান ছোট ভাইকে একটা জোরে টাইট হাঁক করে। এরপর তার বাড়ির গাড়িতে রওনা দেয় খান মঞ্জিলের উদ্দেশ্যে। প্রায় কয়েক ঘন্টা জার্নির পর ওরা খান বাড়িতে পৌঁছায়। যেই না বাড়ির চৌকাঠে পা রাখবে রেদওয়ান, তখন কোথা থেকে যেন জুই খান অর্থাৎ রেদওয়ানের মা দৌড়ে এসে ছেলেকে জড়িয়ে ধরে কেঁদে উঠছে। বাবারে, তুই এত কিভাবে থাকিস আমাদের ছেড়ে? বলেই জোরে জোরে কান্না করতে থাকে। রেদওয়ান মাকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে মায়ের মুখখানা হাতে তুলে নিয়ে বলতে থাকে, এখন এইভাবে কান্না করছো কেন আম্মু? এই যে দেখো, তোমার ছেলে চলে এসেছে তো। এখন তোমার ছেলে তোমার বুকে থেকে আর যাবে না, কিন্তু কান্না বন্ধ না করো, নইলে কিন্তু আবার চলে যাব। জুই খান চোখে জল মুছে ছেলেকে হাসি মুখে ভেতরে ঢুকায়। রেদওয়ান একে একে তার মেজো কাকি, ছোট কাকি আর বাকি সবার সাথে মিট করতে থাকে। স্নেহা দৌড়ে এসে রেদওয়ানকে জড়িয়ে ধরে বলে, ভাইয়া, কতদিন পর তোমার মুখটা ভালো করে দেখলাম। এবার কিন্তু একটা ভাবি চাই। রেদওয়ানও বোনকে আদর করে বলতে থাকে, অবশ্যই। রেদওয়ান এবার তিথির মুখের দিকে তাকিয়ে বলতে থাকে, কিরে, তুই আসবি না আমার কাছে? আয়। তখন তিথিও দৌড়ে ভাইয়ের বুকে আশ্রয় নেয়। তিথি মন খারাপ করে বলে, ভাইয়া জানো, তোমায় কত মিস করেছি, এবার আর যেও না কেমন? রেদওয়ান জোরে জোরে হেসে সে বলে, আরে পাগলিরা, আর যাব না, এখন একেবারে তোদের বিয়ে দিয়ে যাব। বলে এক পলক আদিত্যর দিকে তাকিয়ে মুচকি হাসে রেদওয়ানের। এরপর আর তার লাগেজে থেকে এক এক করে সবার সব কিছু খুলে সবাইকে দিতে থাকে। রেদওয়ান বুলবুল চাচা ও তার ফ্যামিলির জন্য অনেক জিনিসপত্র নিয়ে আসে। বুলবুল চাচা, মধুরা সবাই অনেক খুশি হয় এতে এত নতুন নতুন জিনিস পেয়ে। রাতে খাওয়া দাওয়ার পর যে যার রুমে যেতে থাকে। রেদওয়ানের রুম এতদিন তালাই ছিল, কেননা এই রুমে এতদিন কেউই থাকতো না, তাই রুমটা পরিষ্কার ছিল। তাও জুই খান মধুকে দিয়ে আরও ভালোভাবে পরিষ্কার করেছে। রেদওয়ান রুমে ঝুঁকে আগে একটু ওয়াশরুমে গিয়ে ছোট কাজটা সেরে আসে। তার এতক্ষণ অনেক জড়ি পেয়েছিল, কিন্তু বাপ চাচার সাথে আড্ডা দিচ্ছে তো মাঝপথে তো উঠে আসা বেয়াদবির লক্ষণ দেখায়, তাই সে অনেক কষ্টে চেপে রেখেছে। ছোট কাজটা সেরে রেদওয়ানের শান্তি লাগছে অনেক। সে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে বিছানায় শুয়ে পড়ে, কিন্তু তার ঘুম আসছে না। তখন রাত বেশি হয়নি, এই 11:30। রেদওয়ানের হঠাৎ মদের পিপাসা পায়, কেননা ব্যাংকক থাকতে সে এইসব প্রায় খেত। ও হঠাৎ করেই উঠে যায় এবং আগে পেছনে না ভেবে বুলবুল চাচার রুমের দিকে চলে যায়, কেননা বুলবুল চাচা অনেক সময় মদ খেয়ে থাকেন। রেদওয়ান ফিসফিস করে বুলবুল চাচাকে ডাকতে থাকে। বুলবুল চাচা চোর ভেবে চাচাতে থাকে। রেদওয়ান বুলবুল চাচার মুখ চেপে চেপে ফিসফিস করে কানে কানে বলতে থাকে,
আরে আমি রেদওয়ান, চোর নয়। এইবার বুলবুল চাচা শান্ত হয়ে যায়। সে জিজ্ঞেস করে, এত রাইতে এইখানে কি? রেদওয়ান তাকে মদের ব্যবস্থা করতে বলে। বুলবুল সঙ্গে সঙ্গে উত্তর দেয় এখন তার কাছে কোনো মদ নেই। রেদওয়ান ছাড়ার পাত্র নয়, সে তাকে অনেক রিকোয়েস্ট করে কোনো মতে মদ জোগাড় করেছে। সে অবশ্য ইংরেজিটা খায়, কিন্তু এখানে এটা পাওয়া যাবে না, তাই বাংলাটা খাবে। তারা যখন চুপি চুপি ছাদে যাবে, পেছন থেকে বুলবুল চাচার ছেলে কুদ্দুস তাদের বলেও সেখানে নাকি খেতে চায়। প্রথমে তো তারা দুজনই কেউই রাজি ছিল না, কিন্তু পরে রাজি হয়ে যায়। তারা দুজনেই ছাদে যেতে থাকে। বুলবুল আর কুদ্দুস ছাদে চলে যায়। রেদওয়ান আসে আদিত্যর রুমে। তখন আদিত্য কারোর সাথে কথায় ব্যস্ত ছিল। আদিত্য ফোন রাখতে রেদওয়ান আদিত্যকে টেনে নিয়ে যায়, ছাদে চলে যায়। সেখানে গিয়ে আদিত্য তো অবাক হয়ে যায়, কেননা একটি কাপড় বিছানো, সেখানে 2 বোতল মদ, চানাচুর, লবণ, লেবু রাখা। আদিত্য রেদওয়ানকে জিজ্ঞেস করে, এইসব কখন হলো? রেদওয়ান তাকে সব বলে, কিন্তু আদিত্য কখনো মদ খায়নি, তাই সে খেতে চায় না। আদিত্য চলে যেতে নিলে রেদওয়ান তাকে জোর করে পুষিয়ে দেয়। একের পর এক খেতে থাকে রেদওয়ান, সাথে বুলবুল চাচা কুদ্দুসও একের পর এক গ্লাস। কিন্তু আদিত্য থম মেরে বসে আছে। হঠাৎ করে তাকে জোর করে রেদওয়ান খাইয়ে দেয়। আদিত্য হঠাৎই কাশতে থাকে, আবার জোর করে তাকে এবার সবাই মিলে আরেকটা খাইয়ে দেয়। এভাবে তাকে 4 প্যাক খাইয়ে দেয় সবাই। ওরা 4 জন নেশায় চড়ে গেছে। তারা হঠাৎই জোরে জোরে হাসতে থাকে। কুদ্দুস হঠাৎ করেই একটা সাউন্ড বক্স এনে তাতে গান বাজাতে থাকে। এদিকে সবাই গভীর ঘুমিয়ে, কিন্তু হঠাৎই এত আওয়াজ সবার ঘুমই ভেঙে যায়। তারা সবাই আওয়াজকে অনুসরণ করে ছাদের দিকে চলে যায়। ছাদে গিয়ে যা দেখে তাদের প্রত্যেকেরই মুখ হা হয়ে যায়। তারা সবাই দেখে বুলবুল চাচা কুদ্দুস রেদওয়ানের মাথায় বোতল নিয়ে নাচতে থাকে, কিন্তু আদিত্য সেই এক জায়গায় বসে আছে। হয়তো তার একটু হলেও সেন্স আছে। ইকবাল খান রেগে গিয়ে তাদের জিজ্ঞেস করে, এত রাতে এখানে কি হচ্ছেটা কি? এটা কি কোনো নাইট ক্লাব? তখন কুদ্দুস দুলতে দুলতে বলতে থাকে, এটা বাংলা মালের আড্ডাঘর, আসেন আমাদের সাথে জয়েন হন। তখন রেদওয়ান সাউন্ড বক্সে একটি গান প্লে করে, বাংলা মাল ছেড়ে হাতে শরবত নিয়েছি। বাকিটা নিজ দায়িত্বে শুনে নেবেন। কুদ্দুস বুলবুল চাচা তাদের লুঙ্গি নিয়ে উপর নিচ করতে করতে নাচতে থাকে। পাশে রেদওয়ান মাতালের মতো নাচতে থাকে। ইকবাল আর সহ্য করতে না পেরে রেদওয়ানের কাছে গিয়ে তাকে ঝাঁকাতে ঝাঁকাতে বলতে থাকে, রোদেয়ান, হুশে আসো, কি করছো তোমরা? কিন্তু রেদওয়ানের কোনো হুঁশ জ্ঞান নেই। সে একটা কাজ করে ফেলে। ইকবাল খান সাথে সাথে নিয়ে নাচতে থাকে, সাথে সাথে সাউন্ড বক্সে প্লে হতে থাকে ডান্স ডান্স ডান্স। নাচ না জানলে উচ্ছান বাঁকা, যে বলে বলুক রে, তাল বেতালে হেলে দুলে কমচা দুলুক রে। গানের তালে তালে রেদওয়ান ইকবাল খানকে নিয়ে নাচতে থাকে। হাত উপরে করে তো কতক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে, আবার কতক্ষণ তো ইকবাল খানের লুঙ্গি ধরে নাচতে থাকে মেয়েদের মতো করে। একটা পাশে হাত টান দিয়ে আগলে নিয়ে নাচাচ্ছে। এদের কাণ্ড দেখে বাকি সবাই পেট চেপে ধরে হাসছে। তখন হঠাৎ করে কুদ্দুস মদের বোতল মাথায় নিয়ে আরেকটি গান চালাতে থাকে। সে মাথার উপর মদের বোতল ধরে লুঙ্গি চাকে আরেকটু হাঁটুর উপর তুলে গান প্লে করলো। বালা সেই বাংলা গানে মাতালের মতো নেচে নিয়ে চলেছে। ওকে একদম দেখতে লাগছে বাংলা ডিপ জলের মতন। মাথায় উপরে মদের বোতলটি চেপে ধরে কোমর বাকি বাকি নিচে চলেছে কতক্ষণ হাত দিয়ে দিয়ে বালার মতো করে ফিসফিস করে হাতের ইশারায় দেখাচ্ছে। বালা গানে কোমরটাকে অনেকক্ষণ হেলে দুলে ইকবাল খান এর দিকে এগিয়ে এসে ভ্যাটকানির মতো একটা হাসি ইকবাল খানের মাথায় তবলা বাজাতে বাজাতে বলে, ওরে টাকলা রে টাকলা, তোর বাপ টাকলা, তোর 14 গোষ্ঠী টাকলা, मैं हूँ शैतान का शाला, ভালা ভালা, টাকলা রে টাকলা। ইকবাল খান রেগে কুদ্দুসের মাথায় 2 হাত চেপে 2 হাত দিয়ে 2 দিকে থেকে দিল 2টা জোরে থাপ্পড়। সেই থাপ্পড় এই কুদ্দুস 2 গাল ধরে মাতলামো করতে করতে একপাশে দাঁড়িয়ে যায়। সবাই ভাবছে এদের কাহিনী এখানে শেষ। ওমা! পরে সবাই দেখে পেছনে রেদওয়ান বুলবুল চাচা মাতালের মতো ঢুলতে ঢুলতে গান গাইতে থাকে, এখানে ওখানে দামি মদের দোকানে বাংলা মদের চুরি নেই, ও নেশাতে ঝাঁচেতে বাজেটে। এভাবেই নাচতে নাচতে রেদওয়ান আর বুলবুল চাচা লুঙ্গি ধরে নাচে।
এতক্ষণ এই ইকবাল খানের মুখে হাসি ফুটলো, বেচারি আর হাসি চেপে রাখতেই পারল না, পেট ফেটে হেসে ফেলল। সঙ্গে সঙ্গে কুদ্দুস আবারও ওদের সাথে জয়েন হয়ে আবারও গাইতে লাগলো লুঙ্গি তুলে, কি জাদু বাংলা মালে খাই নাচি তালে তালে। রেদওয়ান বুলবুল চাচা কুদ্দুস নাচতে নাচতে অনেক ক্লান্ত হয়ে গেছে এতক্ষণে, কিন্তু কুদ্দুস একটা মহা ঘটনা ঘটিয়ে ফেলেছে। সে ইকবাল খানের কাছে গিয়ে ওনার তবলা বাজাতে বাজাতেই বলতে থাকে, ওরে টাকলা, তোরা আমি ভরে দিব মশলা। তুই একটা ধাঁধা, কিন্তু তোর মাথা রয়েছে গোবরের গাধা। এইভাবে মাথায় চাপড় মারছে ইকবাল খানের মাথায়। পেছন থেকে আদিত্য ঢুতে ঢুতে কুদ্দুসকে আটকায়। এইদিকে বুলবুল চাচা রেদওয়ান জোরে জোরে হেসে চলেছে। তারা ইকবাল খানকে বেঙ্গলি যাচ্ছে। ইকবাল খানের রাগ এখন সপ্তম আকাশে। উনি নিজের পায়ে জুতো নিয়ে ক্ষিপ্ত হয়ে বুলবুল চাচা, রেদওয়ান, কুদ্দুসের পেছনে ছুটে চলেছে। সঙ্গে সঙ্গে তারা তিনজন ছাদ থেকে দৌড় লাগায়। তারা ছুটতে ও তাদের পেছনে জুতা নিয়ে দৌড়াচ্ছে ইকবাল খান। হাতছাড়া ডিপজলের বাচ্চা, এবার আয় না নাচ বাংলা গানে, আয় না, কই যাচ্ছিস তোরা? এক প্রকার বাড়ির ভিতরে তুলকালাম কাণ্ডই লেগে গেল। কুদ্দুস ইকবাল খানকে খেপিয়ে বলতে লাগলো, ওই বুইরা টাকলা, আয় আমাকে দর দেখি, দর দর। বলে কতক্ষণ এপাশ তো কতক্ষণ ওপাশ করতে থাকে ইকবাল খান। ওর চোর ধরার মতো এদিক থেকে ওই দিক করতে থাকে। রেদওয়ান ভেলকি দেখিয়ে নাচতে থাকে। আর এদিকে বুলবুল চাচা লুঙ্গি তুলে একবার ইকবাল খান আর এর সাথে মস্করা করছে। আদিত্য হঠাৎ করে ধুতে ধুতে তিথিকে টেনে নিয়ে যায় তিথিকে রুমে এনে দরজা লক করে দেয় এবং তাকে দরজার সাথে চেপে ধরে। আদিত্য গরম নিঃশ্বাস পড়ছে তিথির পুরো মুখ জুড়ে, কিন্তু কেমন যেন একটা গন্ধ। তিথি নাক মুখ কুচকে চিকিৎস করে, ভাইয়া আপনিও মদ খেয়েছেন? ছি। আদিত্য তিথির মুখটা চেপে ধরে বলে, আমি খেতে চাইনি, ও রেদন ভাইয়া জোর করে খাওয়াই দিছে রে। আদিত্য জোরে জোরে নিঃশ্বাস নেয় এবং বলে, চেতে। তিথি সঙ্গে সঙ্গে উত্তর দেয়, আবার আদিত্য বলতে থাকে, আচ্ছা দিদি, আমি যদি না থাকি তখন তুই কি করবি? আমাকে মিস করবে না? তিথি আদিত্যের দিকে অশ্রু ভরা নয়নে তাকে বলে, কেন ভাইয়া আপনি কই যাবেন? তিথির কেন জানি মুখটা কেমন একটা ব্যথা অনুভূত হচ্ছে। তার চোখগুলো চাচ্ছে অশ্রু গড়াতে, কিন্তু তিথি তা হতে দিচ্ছে না। আদিত্য তাকিয়ে আছে এক দৃষ্টিতে তিথির দিকে, কিন্তু সে কিছু না বলে দরজা খুলে বেরিয়ে যায়। তিথি মুখ ফুলিয়ে সেদিকে তাকিয়ে থাকে। রেদওয়ান, বুলবুল চাচা, কুদ্দুস আর আদিত্য ইকবাল খান, তুর্য খান আর রিপন খানের সামনে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। তুর্য খান হঠাৎ করে জোরে চিৎকার করে বলে ওঠে। তারা চারজন একে অপরের দিকে তাকিয়ে আছে, কিন্তু আদিত্য তার স্টাইলে ভঙ্গিমায় ঠায় দাঁড়িয়ে রয়েছে, কিন্তু কারো মুখে কোনো কথা নাই। আবারও তুর্য খান একই প্রশ্ন করে, কিন্তু এইবার আর কেউ মুখ খুলছে না। তখন বুলবুল চাচা মুখ খুলে বললেন, রেদওয়ান, আরে কই ইয়ে মদ আনিবার লাই। তৎক্ষণাৎ রেদওয়ানের মাথা ডান পাশে নাড়িয়ে না বোঝায়, কিন্তু তুর্য খান ছেলের সামনে গিয়ে টাস করে লাগিয়ে দেয়। তোদের প্রত্যেককে শাস্তি পেতে হবে বলে ইকবাল খান একটা ট্রিমার নিয়ে আসে এবং মুচকি হাসতে থাকে। বেজারি কুদ্দুসকে টেনে নিয়ে আসে তার সামনে। কুদ্দুস ভয় একটা ঢোক গিলে ফেলে। ইকবাল খান ট্রিমার আর দেরি না করে কুদ্দুসের মাথায় চালিয়ে দেয় এবং তার সুন্দর সুন্দর চুলগুলো কেটে ফেলে দেয়। পুরো মাথা টাক করে দিয়ে ইকবাল খান বিশ্বজয়ের হাসি হেসে দিয়ে বলেন, নে এবার তুই ভালো হয়ে গেছিস, কাল তো খুব ভালো করেছিস। আমাকে কত না টাকলা বললি, এবার তুই টাকলা হয়ে গেলি। এই আবরার সাউন্ড বক্সটা নিয়ে আয় তো। আবারও এক দৌড়ে উপরে যায় আর এক দৌড়ে নিচে নেমে আসে সাউন্ড বক্স নিয়ে। ইকবাল খান বালা গান চালিয়ে দেয় এবং কুদ্দুসের মাথায় তবলা বাজাতে বাজাতে হাত পা নাড়তে থাকে। কুদ্দুসের চারিদিকে ঘুরে ঘুরে তাকে বেলকি দিতে থাকে। কুদ্দুস আর না পেরে মাটিতে বসে পড়ে জোরে জোরে হাত ছুঁড়ে কাঁদতে থাকে। আমার চুল, আমি তো টাকলা হতে চাইনি। এইবার ইকবাল খান রেদওয়ান, বুলবুল চাচা আর আদিত্যর দিকে এগিয়ে আসে, বলে, এবার তোদের ফালা, তোরা আজ
আমরা যতক্ষণ পর্যন্ত বলবো না ততক্ষণ পর্যন্ত ওই পুকুরে কান ধরে দাঁড়িয়ে থাকবি। আদিত্য তার বাবার দিকে তাকিয়ে আছে বিরক্ত ভরা মুখে। সে বলে, আব্বু বেশি বেশি হয়ে যাচ্ছে, কিন্তু এটা একটা স্বাভাবিক বিষয়। ইকবাল খান তার জুতো খুলে আদিত্যর দিকে ছুঁড়ে মেরে বলে, ওরে ভাদাম্মা, এটা স্বাভাবিক বিষয় তাই না? বেচারি সবার মুখটা চুপসে যায়। তারা চলে যায় পুকুর পাড়ে, এক কান ধরে দাঁড়িয়ে আছে। এদিকে কুদ্দুস এখনো কান্না করেই চলেছে। ইকবাল খান মুচকি মুচকি হেসে আবারও তার মাথায় তবলা বাজিয়ে বলতে থাকে, কেমন লাগে এখন? একবার ভাবতো গতকাল আমার কেমন লেগেছে। আমার মাথায় চুল থাকা সত্ত্বেও তুই আমায় টাকলা বলেছিস। ফিস ফিস করে বলে হাত নাড়িয়ে তিনি উপরে চলে যান। স্নেহা আর তিথি হাসতে হাসতে কুদ্দুসকে ভেঙিয়ে যায়। ফিসফিস রেদওয়ান একটি ক্লাবে এর সামনে দাঁড়িয়ে একটি মেয়ের সাথে ফ্ল্যাট করে চলেছে। হে বেবি, ইউ আর সো লুকিং গুড, হট অ্যান্ড সেক্সি। মেয়েটি লজ্জা পেয়ে তার কথায় হঠাৎই সামনে সেই দিনের কালো এবং মোটা মেয়েটি হেঁটে যায় এবং তাকে দেখে এই মেয়েটি নাক মুখ কুচকে বলে, বেবি দেখো মেয়েটি কি কালো এবং মোটা। রেদওয়ান সঙ্গে সঙ্গে সেদিকে তাকায় এবং হেসে বলতে থাকে, মোটিভেস। হঠাৎ করে মেয়েটির পা থেমে যায় এবং সে হাঁটতে হাঁটতে রেদওয়ানের সামনে এসে দাঁড়িয়ে বলতে থাকে, কাকে তুই মোটিভেট বলি হারামজাদা? রেদওয়ানের সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বলে, এখানে কি আর কেউ আছে যে বলবো? অবশ্যই তোকে বলেছি কাল্লা। মেয়েটি তার মাথা দিয়ে জোরে একটা বাড়ি দেয় রেদওয়ানের মাথায়। রেদওয়ান কিছুটা পিছনেই চলে যায়, কিন্তু সেও থামার পাত্র নয়। সেও তাকে ফাইট ব্যাক হিসেবে জোরে থাপ্পড় দিয়ে বসে। মেয়েটা এবার জোরে কামড় দিয়ে দেয় রেদওয়ানের হাতে। উপস, এই হারামজাদি কি করলি এটা? কালা মোটার সাথে সাথে দেখি কুত্তাও কিভাবে কামড়ে দিল, কুত্তা কোথাকার। মেয়েটি মুচকি হেসে বলতে থাকে, তোদের মতো ছেলেদের শুধু কামড়ানো না, ছিঁড়ে খুঁড়ে খেয়ে ফেলা উচিত, 12 ভাতারি। মেজর ভিরেক্স, আমাদের মিশনের অবজেক্ট কতটুকু? ওই কিলার কিন্তু দিন দিন তার বিস্তার অনেকখানি এগিয়ে গেছে। মেজর ভিরেক্স চেয়ারে বসে এক পা তুলে হামি দিতে দিতে বলে, সে খুব তাড়াতাড়ি ধরা পড়বে, জাস্ট কিছু সময়ের অপেক্ষা মাত্রই তো। আমাদের জালে পা দিতেই হবে। সব লেফটেন্যান্ট জেনারেল আর কর্নেল সবাই রুম ত্যাগ করে। মেজর ভিরেক্স চেয়ারে মাথা হেলিয়ে দিয়ে কিছু ভাবতে থাকে। তখনই মেজর তানভীর এসে জিজ্ঞেস করে, স্যার কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? মেজর ভিরেক্স চোখ তুলে তাকে মাথা নাড়ায়। মেজর তানভীর অনেক সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করে ফেলে, আপনার ওয়ালেটে যে মেয়েটির ছবি আছে সেটি কি আমাদের ম্যাডাম? মেজর ভিরেক্স মুচকি হেসে বলতে থাকে, আমার রেড চেরি, আমার মনোহরতি, আমার প্রাণ ভোমরা। মেজর তানভীর হেসে বলে, কখন থেকে এসব? সে কি জানে আপনি তাকে ভালোবাসেন? ভিরেক্স এইবার উঠে দাঁড়িয়ে বলতে থাকে, আমার ভীতু নারী এখনো জানে না। মেজর তানভীর আবার বলেছে, কিভাবে প্রেমে পড়লেন? আদিত্য আকাশের দিকে তাকিয়ে বলতে থাকে, খুব ছোটবেলায় তার বয়স ছিল মাত্র 10 বছর। তখন আমি 18 বছরের তাকড়া যুবক ছিলাম। একদিন সে একটা লাল রঙের গাউন পরে সিঁড়ি দিয়ে নামছিল। তখন আমার হৃৎপিণ্ডটা এমনভাবে লাফাচ্ছিল যে বের হয়ে আসতে চাচ্ছিল। আমার রেড চেরি তখন তাকে দেখতে ঠিক রেড চেরির মতো লাগছিল। মনে হয়েছিল গিয়ে তাকে খেয়ে ফেলে। মুচকি মুচকি হেসে বলল, আমার রেড চেরি। তানভীর অবাক হয়ে বলতে থাকে, 11 বছরের বাচ্চা, এটাও কি সম্ভব? ভিরেক্স তানভীরের পিছে চাপড় দিতে দিতে বলে, সব সম্ভব, বুঝলে? ও মা, আমার খুব কষ্ট হচ্ছে আম্মু, খুব ব্যথা করছে। তিথি দাঁতের ব্যথায় কাতরাতে কাতরাতে কান্না করে চলেছে। এদিকে বেলা খান কি করবে ভেবে পায় না। রাত তো প্রায় 8টা হতে চলল। বাড়িতে কোনো পুরুষ মানুষই নেই, কিভাবে মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। তিথি মাটিতে বসে পা ছোড়াছুড়ি করে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে। আম্মু আমি আর সহ্য করতে পারছি না আম্মু, খুব ব্যথা করছে, খুব বেশি। সুফিয়া খান মাথায় হাত বুলিয়ে দিতে থাকে, বলে সে আদিত্যকে কল দিয়েছে, ও আসছে, বলেছে আরেকটু অপেক্ষা কর না, এই তো দেখবি এখনই তোর আদিত্য ভাই চলে আসবে। বলতে দেরি, কিন্তু আদিত্যর আসতে দেরি হয় না। আদিত্য তাড়াহুড়ো করে বাড়িতে প্রবেশ করে তাকে দেখে মনে হচ্ছে খুব ছোটাছুটি করেই এসেছে সে। সারা গায়ে ঘাম চিয়ে চিয়ে পড়ছে, কপাল থেকে চপচপ ঘাম বেয়ে চলেছে। সে একটা বড় শ্বাস
নিঃশ্বাস নিয়ে মাটিতে কাতরাতে থাকা তিথির দিকে এগিয়ে যায় এবং তার মাকে জিজ্ঞেস করে। ছোট মা, কি হয়েছে? ওর এইভাবে ডাকলে কেন? বেলা খান ব্যথিত কণ্ঠে বলে ওঠে। বাবারে, ও চকলেট খাচ্ছিল কিন্তু হঠাৎ করেই ওর দাঁত শিরশির অনুভূতি ও ব্যথা হতে থাকে। ব্যথায় পুরো মুখ লাল হয়ে আছে আর মনে হয় একটু শুলাচ্ছে দাঁতটা, তাই এমন করছে। আদিত্য জোর একটা নিঃশ্বাস নিয়ে বলতে থাকে। তোকে না বলেছি বেশি চকলেট খাবি না? এখন দেখলি তার ফল। এখন কেন কান্না করছিস? ব্যথা মর এবার। রান্নাঘর থেকে জুই খান গরম একটা প্যাক এনে তিথির মুখে লাগাতে লাগাতে বলে।